আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এডুকেশন সেন্টার। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, এমবিবিএস ফার্স্ট ইয়ার, সুনামগঞ্জ মেডিকেল কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল বা ফোর্স। এই অধ্যায়ের মূলত কিছু টপিকস আমি এখানে তুলে ধরছি। মূলত আটটার মতো টপিক এখানে তুলে ধরা হয়েছে। আরও কিছু টপিক আছে, সেগুলো পরবর্তী ক্লাসে তুলে ধরা হবে। মূলত বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আমি দুটো ক্লাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকে 8টা টপিক সিলেক্ট করেছি। এর পরবর্তী ক্লাসে বাকি 5 থেকে 6টা যে টপিক আছে ওগুলো আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ের শুরুতে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে নিউটনের 3টা সূত্র। বিজ্ঞানী নিউটন 1665 সালে যে 3টা সূত্র দিয়েছেন, সেই 3টা সূত্রের উপর ভিত্তি করে মূলত এই অধ্যায়টাকে সাজানো হয়েছে। এই অধ্যায়ের যে আমাদের গাণিতিক যে কোশ্চেনগুলো আসবে, মূলত এই 3টা সূত্রকে কেন্দ্র করে আমাদের গাণিতিক কোশ্চেনগুলো সলভ করতে হবে। আজকে আমি মূলত দুটো সূত্র আলোচনা করব, প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্র। প্রথমে এই 1 নম্বর পয়েন্টে আমার প্রথম সূত্র আলোচনা করা পড়বে, এবং এই 7 নম্বর পয়েন্টে আমার সেকেন্ড যে লটা বা দ্বিতীয় যে সূত্রটা বিজ্ঞানী নিউটন দিয়েছেন সেটা আলোচনা করা পড়বে। প্রথমে আমি বিজ্ঞানী নিউটন যে 3টে সূত্র দিয়েছেন সেগুলো মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম 1665 সালে স্যার আইজ্যাক নিউটন এই 3টে সূত্র উপস্থাপন করেন। ফার্স্ট ল, প্রথম সূত্রটা হচ্ছে যে কোনো গতিশীল বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর গতির পরিবর্তন ঘটে, এবং যদি কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে স্থির বস্তুর গতিশীল হয়। এটাই মূলত প্রথম সূত্র। যদি আমি উদাহরণের সাহায্যে বলতে চাই, তাহলে মনে করো যে এই বস্তুটা আমার এখানে স্থির আছে, আমি যদি এইভাবে বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হয়। আবার যদি এই বস্তুটা যদি এরকম করে গতিশীল হয়, এই বস্তুটা গতিশীল অবস্থায় যদি এর কাছে আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয়। এটাই হচ্ছে নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট লর মাধ্যমে আমরা মূলত জড়তা ও বলের ধারণা পেয়ে থাকি। ফার্স্ট লর মাধ্যমে জড়তা বলের ধারণা পেয়ে থাকি। এরপর সেকেন্ড ল, বিজ্ঞানী নিউটন সেকেন্ড লতে যা বলেছেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে। এই টপিকটাতে এসে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো, শুধু এখানে বললাম। আর হচ্ছে সেকেন্ড লর মাধ্যমে আমরা বলের পরিমাপ করতে পারি। বলের পরিমাপ করতে পারি। এখন আমরা আমাদের টপিকের দিকে আসি। এই দিকে এখানে সর্বপ্রথম আছে জড়তা ও বলের ধারণা। এখন জড়তা কাকে বলে? জড়তা বিষয়টা হচ্ছে যে কোনো একটা স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এবং কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকেই মূলত জড়তা বলে। মনে করি এই বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, এই বস্তুটা চিরকাল যদি এখানে স্থির থাকতে চায় সেটা হচ্ছে জড়তা। আবার কোনো গতিশীল বস্তু যদি চিরকাল গতিশীল অবস্থায় থাকতে চায় সেটা হচ্ছে জড়তা। এখন এই জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে স্থির জড়তা, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে গতি জড়তা। এরপর বল কি? বল হচ্ছে যে বাহ্যিক কারণে কোনো স্থির বস্তু গতিশীল হয় এবং গতিশীল বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে মূলত বল। আমাদের ফার্স্ট টপিক শেষ। এরপর আসলে জড়তার উদাহরণ। জড়তার উদাহরণ কি? মনে করো যে আমরা যদি কোনো একটা জায়গায় ভ্রমণ করতে চাই তাহলে প্রথমে বাসে চড়তে হয়। বাসে ওঠার পর যখন চালক যখন
গাড়ি চালাইতে শুরু করে তখন দেখবে যে আমরা পিছনের দিকে একটু হেলে পড়ি। হেলে পড়ার কারণটা কি, গাড়িটা প্রথমে স্থির ছিল, আমরাও প্রথমে স্থির ছিলাম, কিন্তু গাড়ি চালক যখন গাড়ি চালাইতে শুরু করে তখন গাড়িটা দেখা যায় যে গতিশীল হয়। আমরা স্থির থাকতে চাই, এই স্থির জড়তার কারণে আমরা স্থির থাকতে চাই, কিন্তু গাড়ি গতিশীল হওয়ার কারণে আমরাও গতিশীল হই। এই গতিশীল হওয়ার কারণে আমরা পেছনের দিকে কিছুটা ঝুঁকে পড়ি, এর কারণ হলো স্থির জড়তা। এরপর গতিশীল জড়তা কি, যখন চলন্ত কোনো আমরা বাস ট্রেনে থাকি, হঠাৎ করে যখন সেই বাস ট্রেন ব্রেক করে তখন দেখা যায় যে আমরা কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়ার কারণটা কি, ঝুঁকে পড়ার কারণটা হচ্ছে যে গাড়িটা যখন গতিশীল থাকে তখন আমরাও গাড়ির সাথে সাথে গতিশীল থাকি। হঠাৎ করে গাড়িটা ব্রেক করার কারণে আমাদের এই গতির জড়তার কারণে আমরা গতিশীল থাকতে চাই, কিন্তু গাড়ি ব্রেক করছে সেহেতু আমরাও হঠাৎ করেই থেমে যেতে চাই। এই থেমে যাওয়ার কারণে যে জড়তাটা সেটা হচ্ছে গতি জড়তা। এরপর টপিক হচ্ছে বলের প্রকৃতি। মূলত স্পর্শ এবং অস্পর্শ বলের উপর ভিত্তি করে বল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বলটা কি, যে বল সৃষ্টির জন্য স্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল, আর অস্পর্শ বলটা কি, যে বল সৃষ্টির জন্য কোনো স্পর্শের প্রয়োজন হয় না। যেমন এখানে ডাস্টারটা যদি থাকে, আমি যদি এটাকে স্পর্শ করে এরকম করে একটা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা গতিশীল হয়, এটা হচ্ছে স্পর্শ বল। এছাড়া দেখবা যে ফুটবলে আমরা যখন পা দিয়ে কিক করি তখন যে বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বলটা কি, যেমন দুটো চুম্বক, এটা একটা চুম্বক, এটা একটা যদি চুম্বক হয়, যদি চুম্বকটাকে কাছাকাছি নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যায় যে এই চুম্বকটা বিকর্ষণজনিত কারণে বা আকর্ষণজনিত কারণে কাছাকাছি চলে বা দূরে চলে যায়, এটাই হচ্ছে অস্পর্শ বল। কোনো প্রকার স্পর্শ ছাড়াই যে বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে অস্পর্শ বল। এছাড়া দেখবা যে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, এই বলগুলো যত বল আছে এগুলো হচ্ছে স্পর্শ বল। এরপর হচ্ছে আমাদের টপিক সাম্য বল ও অসাম্য বল। সাম্য বল কি, যদি কোনো বস্তু হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করার পর যদি তাদের লব্ধিটা যদি শূন্য হয় তাহলে তাকে সাম্য বল বলে, আর যদি লব্ধিটা শূন্য না হয় তাহলে তাকে অসাম্য বল বলে। এখন লব্ধি কি, লব্ধি মানে হলো যোগফল। এটা একটা বস্তু, এই বস্তুর যদি আমি এই দিক থেকে 15 নিউটন বল প্রয়োগ করি এবং বিপরীত দিক থেকে যদি আমি 20 নিউটন বল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে এখানে 15 এখানে 20, এই দিকের বলটা বেশি, ফলে বস্তুটা দেখা যাবে যে বস্তুটা এই দিকে চলে আসবে, এটা হচ্ছে অসাম্য বল। সাম্য বল কি, এই বস্তুটার উপর যদি আমি এই দিক থেকে 15 নিউটন বল প্রয়োগ করি, আবার যদি বিপরীত দিক থেকে 15 নিউটন বল প্রয়োগ করি, দুই দিক থেকে সমান বল প্রয়োগ করার ফলে দেখা যাবে যে বস্তুটা এখানেই স্থির আছে। এই স্থির থাকার কারণে এখানে যে বলটা সৃষ্টি হয় সেটা হচ্ছে সাম্য বল। তাহলে আমাদের 4 নম্বর টপিক শেষ। এরপর যে টপিকটা আছে আমাদের মৌলিক বল। আমরা দেখবা যে হচ্ছে রসায়ন পড়ার সময় দ্বিতীয় অধ্যায়ে একটা কথা ছিল যে মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ কাকে বলে, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো বল পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। সেই রকম হচ্ছে মৌলিক বল। পৃথিবীতে যত বল রয়েছে সবগুলো বলই এই মৌলিক বলের অন্তর্ভুক্ত। মৌলিক বল হলো 4 প্রকার। মৌলিক বল 4 প্রকার। 1 নম্বর মহাকর্ষ বল, 2 নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, 3 নম্বর হচ্ছে সবল নিউক্লিয় বল, 4 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বলটা কি, এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু, যদি এটা মহাবিশ্ব হয়, মনে করি যে এটা মহাবিশ্ব, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তু হলো M1, এই বস্তু হলো M2। মহাবিশ্বে এই দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এখন এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে এই দুটো
বস্তুর ভেতর যে বলটা কাজ করে, যে মহাকর্ষ বলটা কাজ করে, সেটা হচ্ছে F প্রপোর্শনাল টু m/m2 ডিভাইডেড r স্কয়ার। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা এখানে ধ্রুবক আসবে, সেটা হচ্ছে g m/m2 ডিভাইডেড r স্কয়ার। m1 হলো প্রথম বস্তুর ভর, m2 হলো দ্বিতীয় বস্তুর ভর, r হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, আর g হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই g এর মানটা আমাদের মুখস্থ করতে হবে। g এর মান হচ্ছে 6.67 গুণন 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। g এর মানটা মুখস্থ রাখতে হবে। এরপর যদি আমরা পৃথিবীর ক্ষেত্রে ধরি, মনে করি যে বিষয়টি এই দেখি যে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উপর যদি এটা একটা m1 বস্তু হয়, m1 ভরের একটা যদি বস্তু হয়, আর পৃথিবীর ভর যদি m ধরি, আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ r, তাহলে পৃথিবী আর ওই m1 ভরের বস্তুর মধ্যে যে মহাকর্ষ বলটা হবে F সমান g ধ্রুবক, তাহলে বল হাতের m, পৃথিবীর ভর m1 ডিভাইডেড r স্কয়ার। এই ক্ষেত্রে r হলো ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এই মানটা মুখস্থ রাখতে হবে, অনেক সময় দেওয়াও থাকে না। আমাদের মহাকর্ষ বল শেষ। এরপরের টপিক হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল কি? তড়িৎচুম্বকীয় বল হচ্ছে দুটো চার্জিত বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মূলত তড়িৎচুম্বকীয়। এটা শেষ, সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, এই দুটো কণা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। এছাড়া বই একটা উদাহরণ দেওয়া আছে যে চিরুনি ও কাগজের ভেতর যে বলটা কাজ করে সেটাই হচ্ছে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল, আমাদের তড়িৎচুম্বকীয় বল শেষ। এবার আমরা বলবো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বলটা কি? মনে করি এটা একটা মৌল, মৌলের এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি কি কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে মূলত প্রোটন ও নিউট্রন। এই প্রোটন ও নিউট্রন পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। প্রোটন ও নিউট্রনের ভিতরে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এর পাল্লাটা খুবই অল্প, এর পাল্লা খুবই অল্প। সবল নিউক্লিয় বল শেষ। এরপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল কি? আমরা যখন পর্যায় সারণী পড়ছি তখন দেখছি যে পর্যায় সারণীতে মোটামুটি 118টা মৌল রয়েছে। ওই 118টা মৌলের দেখা যাবে যে 83 নম্বর মৌল বা 84 পরের যে মৌলগুলো রয়েছে সেগুলোর পর 83 বা 84 পরের যে মৌলগুলো রয়েছে সেগুলো দেখা যাবে যে নিউক্লিয়াসটা স্থায়ী নয়, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের ভেতরে যে আকর্ষণটা আছে সেই আকর্ষণটা তীব্র হয় না। এরা একে আকর্ষণ করার বদলে দেখা যায় যে এরা পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করার কারণে এরা অটোমেটিক বা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এদের ভেতর থেকে আলফা, বিটা এবং গামা এই তিনটা রশ্মি নির্গত হয়। যে বলের কারণে আলফা, বিটা, গামা এই তিনটা রশ্মি নির্গত হয় সেই বলটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল শেষ। আমাদের মৌলিক বল শেষ। এখন আসবে আমাদের ভরবেগ। ভরবেগ, ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলে। ভরবেগ একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ভালোভাবে পড়তে হবে আমাদের। ভরবেগ, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, ভরবেগ হবে ভেক্টর, ভরবেগ ভেক্টর রাশি।
ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং বেগকে ভি দ্বারা। ভরের একক হচ্ছে কেজি আর ভি একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। এরপর ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, আর ভি বা বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স অন। এটা হচ্ছে ভরবেগের মাত্রা। ভরবেগ শেষ। এরপরের টপিক হচ্ছে আমাদের বল ও ত্বরণের সম্পর্ক, অর্থাৎ নিউটনের সেকেন্ড ল। বিজ্ঞানী নিউটন তার সেকেন্ড লতে কি বললো, যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আর যেদিকে বল প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন হয় সেদিকে। মনে করি যে এমন একটা বস্তু, এই বস্তুর উপর এর পরিমাণ বল প্রয়োগ করার ফলে শুরুতেই এর বেগ ছিল E1। এর পরিমাণ বল প্রয়োগ করার পরে টি সময় পর এ ত্বরণ নিয়ে এই অবস্থানে আসে। এই অবস্থানে আসার পর এর বেগ হলো ভি, এর বেগ হয়ে গেল ভি। এখন যদি আমরা বলি তাহলে আদি ভরবেগ বলতে শুরুতে ভরবেগ, অর্থাৎ শুরুতে ভর m1 বা শুধু m দিলেও হবে, m ইউ, শেষ আদি ভরবেগ m ইউ, শেষ ভরবেগ mv। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে mv, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ mu আদি ভরবেগ। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে এইটা, যে mv মাইনাস mu। তাহলে 1 সেকেন্ড সময় পর 1 সেকেন্ড সময়ে ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu ডিভাইডেড টি। এখন নিউটন কি বলছে, যে বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন যদি এ পরিমাণ বল প্রয়োগ করা হয়, আবার আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে এইরকম m v মাইনাস ইউ ডিভাইডেড টি, v মাইনাস ইউ বাই টি সমান লিখতে পারি আমরা m। এখন এর পরিমাণ বল প্রয়োগ করার ফলে এটা হচ্ছে সমানুপাতিক, এর প্রপোর্শনাল m এ। এখন এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক আনতে পারি f সমান k m এ। অর্থাৎ এই বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 নিউটন বল প্রয়োগ, এই বস্তুটার ওজন যদি 1 কেজি হয়, এবং ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হয়, এবং বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে কে এর মান আসে 1। এখন এই কে এর মান 1 বসিয়ে আমরা একটা সূত্র পাই, এখানে কে সমান 1 হলে এফ সমান এম এ। এই এফ সমান এম এই হচ্ছে নিউটনের সেই বিখ্যাত সূত্র, সেকেন্ড ল থেকে এফ সমান এম এ। এটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড লর গাণিতিক ব্যাখ্যা। এটাই হচ্ছে বল ও ত্বরণের সম্পর্ক। এই যে বল, এই যে ত্বরণের সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আমাদের 7 নম্বর টপিক শেষ। এরপর আমরা পড়ব বলের ঘাত। নিউটনের
দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই গাণিতিক যে ব্যাখ্যা এফ সমান এম এ, এফ সমান এম ইন্টু এ, মানে সেকেন্ড চ্যাপ্টারে পড়া এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন এই টিটা এখানে ভাগ অবস্থা আছে, এই পাশে আনলে গুণ অবস্থায় লেখা যায় যে এম ভি মাইনাস ইউ, এম ভি মাইনাস এম ইউ, এটাই হচ্ছে বলের ঘাত। অর্থাৎ বল ও সময়ের গুণফলকে বলের ঘাত বলে। আমাদের 8 নম্বর টপিক শেষ। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে যে পরবর্তীতে যে 5 থেকে 6টা আমাদের টপিক আছে, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সবাই যারা ক্লাসটা দেখতেছে আশা করবো যে পরের ক্লাসেও আমাদের সাথে থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।